Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 7-এর 10-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম। তো আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। নিজে করি 1.2 এর অঙ্কগুলোতে কি বলছে চলো দেখি। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে হিসাব করি। ঠিক আছে, তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, মানে স্টেপ বাই স্টেপ রয়েছে। তুমি যদি সেই স্টেপগুলোকে ফলো করো তাহলে তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। সাপোজ যেমন আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম প্যাটার্ন মানে ধরে নাও যে আমি এর অ্যান্সারটা করছি। ঠিক আছে, অ্যান্সার। তো প্রথমে এই অঙ্কগুলো যখনই তোমার আসবে বা তুমি করবে তখন তুমি একটা কথা লিখে নেবে যে প্রথমে যে অঙ্কই তুমি এগুলো করো, যেটাই করো সব ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, প্রথমে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা তোমার ফার্স্ট কাজ যে তুমি এটা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এবার তুমি দেখবে যে কোন জিনিসটা তোমাকে দুটো দিয়েছে আর কোন জিনিসটা তোমাকে একটা দিয়েছে। মানে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তার এখানে 55 বার রয়েছে আর 77 মিটার রয়েছে, তবে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে হিসাব করি। দেখো এখানে মিটার একবার, এখানে মিটার একবার, কতবার মিটার আসছে? দুবার মিটার আসছে। তো যখন কোনো জিনিস দুবার আসবে এই অঙ্কগুলোতে সেটাকে তুমি লিখবে বাম দিকে। ঠিক আছে, আর যেটা একটা থাকবে বা যেটা তোমাকে বের করতে হবে, যেমন কতবার বের করতে বলছে, সেটা তুমি লিখবে ডান দিকে। ঠিক আছে, তো আমাদের 77 মিটার আর 98 মিটার দুটো দিয়েছে, এটাকে আমরা লিখে নেব বাম দিকে আর এটাকে লিখে নেব ডান দিকে। ঠিক আছে, এবার মিটার কিসের একক? যদি আমরা কোনো দূরত্ব বোঝাই, ডিস্টেন্স বোঝাই, তো আমরা তার একক হিসেবে মিটারকে ব্যবহার করি। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে লিখে নেব বাম দিকে, লিখে নেব দূরত্ব ব্র্যাকেটে মিটার। ঠিক আছে, আর এই দিকে লিখে নেব যে ঘূর্ণন সংখ্যা বা ব্র্যাকেটে বার, কতবার ঘুরছে সেটা। ঠিক আছে, এবার দেখো দূরত্ব, কত দূরত্ব বলেছে? 77 মিটার। ঠিক আছে, 77 মিটার কতবার ঘুরছে? 55 বার, এদিকে 55 লিখে নিলাম। আর এখানে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 58 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, মানে এখানে জিজ্ঞাসা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট, এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। এবার আমরা চলে আসবো আমাদের থার্ড স্টেপের মধ্যে, স্টেপ নাম্বার 3। কি সম্পর্ক আমাদেরকে নির্ণয় করতে হবে এই অঙ্কগুলোতে। কীরকম? দেখো 77 মিটারে ঘুরে 55 বার, 98 মিটারে বেশি বার ঘুরবে না কম বার ঘুরবে? দেখো দূরত্ব কিন্তু বাড়ছে, তাহলে দূরত্ব যদি বাড়ে তাহলে চাকার ঘোরার যে সংখ্যা সেটা তাকে
বাড়বে না কমবে? ৭৭ মিটারে যাচ্ছে ৫৫ বার ঘুরছে, তাহলে ৯৮ মিটার যদি যেতে হয় তাহলে চাকাটিকে তো বেশি ঘুরতে হবে, তাই নয় কি? তাহলে এখানে দূরত্বের পরিমাণ যদি বাড়ে তাহলে ঘূর্ণন সংখ্যা বা চাকাটির ঘোরার সংখ্যাও কিন্তু বাড়বে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে হয় সরল সম্পর্ক, দুটোই যদি কমে তো হয় সরল সম্পর্ক, আর যদি একটা আরেকটার বিপরীত হয়, একটা বাড়ছে আর একটা কমছে, তখন হয় আমাদের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এটা গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা কি, যে দুটোই যদি একই থাকে, বাড়ছে বাড়ছে কমছে কমছে, তো সরল সরল জিনিস, আর যদি একটা বাড়ছে একটা কমছে তো ব্যস্ত। এইটুকু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা লিখে নেব যে দূরত্বের পরিমাণ বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যা বাড়বে। আর দুটোই যেহেতু বাড়ছে তাই এটা সরল সম্পর্ক। ঠিক আছে, দূরত্বের পরিমাণ বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যাও বাড়বে, তাই এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি সেটা দেখো। ঠিক আছে, এবার যে নেক্সট স্টেপ বা ফাইনাল স্টেপ যেটা রয়েছে সেটা আমরা এর পরে করব। ঠিক আছে, জায়গার কমতির জন্য আমাকে একটুকু পোর্শন মিটাতে হবে। ঠিক আছে, তাই আমি একটুকু মিটিয়ে ফেলছি। তোমরা যারা লিখছো তারা লিখে নাও, বা যারা বুঝছো তারা বুঝে নাও। এবার আমি এইটুকু জায়গা মিটিয়ে দেব। তো দেখো, তাহলে লিখবো ফাইনাল স্টেপ। ঠিক আছে, স্টেপ নাম্বার 4 কি লিখবো? ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো, আমাদের এদিকে ছিল ৭৭, ওইদিকে ছিল ৫৫, তাহলে ৭৭ মিটার পথ যেতে চাকাটি ঘোরে ৫৫ বার। ৭৭ মিটার পথ যেতে চাকাটি ঘোরে কতবার? ৫৫ বার। ঠিক আছে, এবার ১ মিটারে আমরা বের করব। তো ১ মিটার পথ যেতে চাকাটি ঘোরে, দেখো ৭৭ মিটার পথ যেতে যদি আমাদের ৫৫ বার চাকাটি ঘুরে, তাহলে ১ মিটার পথ যেতে চাকাটিকে কম ঘুরতে হবে না বেশি? তো ৭৭ থেকে ১ তো কম, তাহলে কম মিটার যেছে তাহলে কম ঘুরবে। আর কম যদি ঘোরে তাহলে কম করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে, বেশি করতে গেলে আমাদেরকে গুণ করতে হবে। তাই আমরা ৫৫/৭৭ বার কমে গেল। ঠিক আছে, এবার আমাদেরকে কততে বার করতে বলেছিল? ৯৮ মিটারে। তাহলে ৯৮ মিটার পথ যেতে চাকাটি ঘোরে। দেখো, ১ মিটারে যদি এতবার ঘোরে তাহলে ৯৮ তো ১-এর তুলনায় বেশি,
তাহলে তো আমাদেরকে বেশি ঘোরাতে হবে। তাহলে আমরা সেটাই করব। বেশি ঘোরাতে গেলে কি করতে হবে? বেশি করতে গেলে কি করতে হয়? গুণ না ভাগ, এইটুকুই মনে রাখো, তাহলেই তোমার সব অঙ্ক হয়ে যাবে। গুণ আর ভাগ। তাহলে যদি আমরা বেশি করতে চাই তো গুণ, আর কম করতে চাইলে ভাগ। সেই জন্য আমরা 98টাকে ভাগ করে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। দেখো 11 5 55, 11 7 77, 98কে 7 দিয়ে ভাগ করব। দেখি যাচ্ছে কি 7 1 7, 9 থেকে 7 বাজলে 2, 8 নামলো, 7 4 28। তাহলে আমাদের মিলে গেল, কত এলো? 14। তাহলে 7 14 98। তাহলে 14 থাকলো উপরে আর 5, 14 5 ৭৭ বার। তাহলে আমাদের এটাই চলে এলো অ্যান্সার। 98 মিটার পথ যেতে কতবার ঘুরতে হবে চাকাটিকে? 70 বার। হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। এবার এইটুকু আমি একটু মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, অতএব 98 মিটার পথ যেতে চাকাটিকে 70 বার ঘুরতে হবে। হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি 100% আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট অঙ্কটা করব। দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার 2 দাগের অঙ্কটাতে কি বলছে চলো দেখা যাক। তো কি বলছে 2 দাগের অঙ্কটাতে, যে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার কাটতে চাই। তাহলে এক সপ্তাহে কতদিন? 7 দিন। তাহলে 7 দিনে কতদিন চাই? একদিন। তাহলে 364 দিনে কতদিন সাঁতার শিখতে যাই সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা প্রথম স্টেপে কি বলেছিলাম বন্ধুরা, যে প্রথম স্টেপে আমরা কি লিখে নিব? প্রথম স্টেপে আমরা লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। স্টেপ নাম্বার 1 কি? গণিতের ভাষায় সমস্যাটি হলো। এটা ছিল আমাদের প্রথম স্টেপ। ঠিক আছে, এবার সেকেন্ড স্টেপে আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমরা নির্ধারণ করব যে বাম দিকে আমরা কি লিখব আর ডান দিকে আমরা কি লিখব। তো যেটা দুটো রয়েছে সেটা আমি বলেছিলাম বাম দিকে লিখতে, আর যেটা তোমাকে বের করতে হবে বা যেটা একটা দিয়েছে সেটা আমরা লিখব ডান দিকে। তাহলে দুটো কি দিয়েছে দেখো, এক সপ্তাহে 7 দিন আর 364 দিন। তাহলে দিন সংখ্যা দুবার দিয়েছে, কিন্তু শিখতে চাই কতদিন সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখানে একদিন শিখতে যাই আর বলেছে কত দিন সাঁতার শিখতে যায় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বাম দিকে লিখে নেব যে দিন সংখ্যা সপ্তাহ ব্র্যাকেটে। ঠিক আছে, এটা আমাদের দুটো দিয়েছে, আমরা বাম দিকে লিখে নিলাম। এবার ডান দিকে আমরা কি লিখব? শিখতে যাওয়ার দিন সংখ্যা। তাহলে এটাকে যদি ভালো ভাষায় একটু লেখা যায় তাহলে লেখা যেতে পারে প্রশিক্ষণের দিন সংখ্যা। দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যাতে কতদিন? 7 দিনে কতদিন যায়? 7 দিনে যায় একদিন শিখতে। তাহলে 364 দিনে কতদিন যায় সেটাই আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 7 দিনে যায় একদিন, 364 দিনে কতদিন যায় সেটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে এবার আমাদের সেকেন্ড স্টেপও কমপ্লিট। এবার থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমরা কি করব? থার্ড স্টেপে তোমাকে নির্ধারণ করতে হবে যে সম্পর্কটা কি, এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা তোমাকে বের করতে হবে। তো
7 দিন থেকে 364 দিন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দিন সংখ্যা বাড়ছে। 7 দিনে যদি একদিন যায় তাহলে 364 দিনে বেশি দিন যাবে না কম দিন যাবে? ইজি, খুবই সহজ। 7 দিনে যদি একদিন যাচ্ছে তাহলে 364 দিনে তো একদিনের থেকে বেশি যাবেই। ঠিক আছে, তাহলে এই দিকে যদি দিন সংখ্যা বাড়ছে তাহলে প্রশিক্ষণের দিন সংখ্যাও কিন্তু বাড়ছে। তাহলে এটা আমরা লিখে নেব যে দিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়লে প্রশিক্ষণের দিন সংখ্যাও বাড়বে। প্রশিক্ষণের দিন সংখ্যাও বাড়বে। তাই এটা আর দুটোই যেহেতু বাড়ছে, দুটোই যদি বাড়ে সরল সম্পর্ক, দুটোই যদি কমে সরল সম্পর্ক। একটা বাড়ছে একটা কমছে, ব্যস্ত। একটা কমছে আর একটা বাড়ছে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, দুটো যদি একে অপরের বিপরীত হয় তো ব্যাস, চোখ বুঝে ব্যস্ত। ঠিক আছে, আর যদি ইকুয়াল হয়, বাড়ছে বাড়ছে কমছে কমছে, তাহলে সরল সম্পর্ক। ঠিক আছে, ব্যাস এটুকুই তোমাকে মনে রাখতে হবে এখানে। তাহলে তাই এটা সরল সম্পর্ক। তাহলে আমাদের থার্ড স্টেপও কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা করব ফোর্থ স্টেপ, 4 নম্বর স্টেপ। দেখি এইটুকুনি করে নিই, আশা করছি এইটুকু তোমাদের দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন। তাহলে 7 দিনে যদি একদিন যাই, তাহলে আমি যদি বলি একদিনে সাঁতার শিখতে যাই, 7 দিনে যেছে একদিন, তাহলে একদিনে বেশি যাবে না কম যাবে? ওকে, 7 দিনে একদিন যেছে তাহলে একদিনে কম যাবে। কম মানে গুণ না ভাগ? ভাগ। তাহলে ভাগ করে দিলাম, যেটা ছিল সেটা উপরে আর এখান থেকে যেটা আসবে সেটা নিচে। তাহলে 1/7। তাহলে 7 দিনে সাঁতার শিখতে যাই একদিন, একদিনে সাঁতার শিখতে যাই কম দিন, 1/7 দিন। আমাদেরকে বের করতে কি বলেছে? 364 দিনে। তাহলে 364 দিনে সাঁতার শিখতে যাই, তাহলে একদিনে যদি এত যায় তাহলে 364 দিনে বেশি যাবে না কম যাবে? অফকোর্স একদিনের থেকে 364 তো বেশি, তাহলে বেশি দিন যাবে। আর বেশি মানে কি? গুণ। তাহলে যেটা আছে সেটার সঙ্গে আমরা কি করে নেব? গুণ করে নেব। আমি এটা এখানে করছি বন্ধুরা, 1/7 গুণিত 364। এবার দেখো 364 একে 364, তাহলে 7 দিয়ে আমরা ভাগ করব 364কে। তাহলে 7 পাচ্ছে 35, 6 থেকে 5 বাদ দিলে 1, 4 নামলো, 7 2 14। তাহলে আমাদের হলো 52। তাহলে কাটাকাটি করে কত এলো? 52। তাহলে কত দিন? 52 দিন। তাহলে ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে লিখব, আমরা এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 364 দিনে সাঁতার শিখতে যাই 52 দিন। ব্যাস পুরো অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি অঙ্কটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আমরা যে নেক্সট অঙ্কটা রয়েছে সেটার দিকে চলে যাব। বন্ধুরা, 2-এর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার আমরা সরাসরি 3-এর দাগের অঙ্কটাতে চলে যাব। তো 3-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখে নিই। কবিতার 120টি কাগজের প্রয়োজন। ঠিক আছে, 120টি কাগজের দরকার আছে। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, মানে এক দিস্তায় 24টি। তাহলে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি।
এক দিস্তাতে থাকে 24টি কাগজ, তাহলে এরকম কত দিস্তা লাগবে 120টি কাগজের জন্য? ঠিক আছে, তো সেটাই আমাদেরকে বের করতে হবে। এক দিস্তায় 24টি, তাহলে কত দিস্তায় 120টি? ঠিক আছে, তো সেটা আমরা বের করতে হবে। তো প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো সেটা আমরা লিখে নিব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা আমরা প্রথমে লিখে নিব। তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার আমরা দেখে নেব যে আমাদেরকে দুটো ইনফরমেশন কিসের দিয়েছে, সেটা আমরা বাম দিকে, আর যেটা বের করতে বলেছে সেটা ডান দিকে লিখে নেব। তাহলে আমাদেরকে বলেছে কত দিস্তা কাগজ লাগবে, তাহলে দিস্তা আসবে ডান দিকে, আর কাগজের প্রয়োজন মানে কাগজের পরিমাণটা আমাদেরকে তাহলে বাম দিকে দিতে হবে, কারণ দুটো ইনফরমেশন দিয়েছে, 120টি কাগজ, 24টি কাগজ। তাহলে আমরা সেই হিসাবে লিখে নেব। দেখো, তো আমরা লিখব কাগজের পরিমাণ এটা চলে এলো আমাদের বাম দিকে, আর ডান দিকে চলে এলো দিস্তার পরিমাণ। ঠিক আছে, ব্যাস। তো 24, তো প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে 24টি কাগজ আছে কত দিস্তায়? এক দিস্তায়। ঠিক আছে, এক দিস্তাতে 24টি কাগজ আছে, কিন্তু আমাদের টোটাল দরকার কতটা? 120টি কাগজের প্রয়োজন আছে। তাহলে কত দিস্তা লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 24 থেকে 120 হয়েছে, মানে কাগজের পরিমাণ কিন্তু বাড়ছে, আর কাগজের পরিমাণ যদি বাড়ে তাহলে দিস্তার পরিমাণও তো বাড়বে, কারণ 24টি কাগজে তোমার থাকছে এক দিস্তা, এক দিস্তায় তোমার 24টি কাগজ থাকছে। ঠিক আছে, তাহলে 120টি কাগজের জন্য এক দিস্তায় হবে না এক দিস্তার চেয়ে বেশি লাগবে? এক দিস্তার চেয়ে বেশি লাগবে। তাহলে যখন কাগজের পরিমাণ বাড়ছে, এইদিকে তো দিস্তার পরিমাণও বাড়ছে, তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে তো সরল জিনিস, আসান সহজ জিনিস। তো সেটাই, যে দুই দিকে বাড়ছে তাহলে সরল, দুই দিকে কমছে সরল, বাড়ছে কমছে ব্যস্ত, কমছে বাড়ছে ব্যস্ত। তাহলে আমরা এবার আমাদের থার্ড স্টেপ করে নেব কি, যে কাগজের পরিমাণ বাড়লে কাগজের পরিমাণ বাড়লে দিস্তার পরিমাণও বাড়বে। বাড়বে তো, জেনারেল ব্যাপার, নিজের বুদ্ধি খাটিয়ে তুমি নিজে জবাব পেয়ে নেবে। তাই এটা সরল সম্পর্ক, ইজি। তো আমাদের থার্ড স্টেপও কিন্তু কমপ্লিট। এবার লাস্ট স্টেপ আর ফাইনাল স্টেপ, এটাই আমাদের উত্তর বের হবে এখানে। তাহলে 24টি কাগজের জন্য এক দিস্তার প্রয়োজন। তাহলে 24টি কাগজে হয় এক দিস্তা। ঠিক আছে, 24টি কাগজ নিতে এক দিস্তা হচ্ছে, তাহলে একটি কাগজে হয় এক দিস্তার চেয়ে কম। 24টাতে যদি এক দিস্তা হয় তাহলে একটা কাগজের লেগে তাহলে 1/24 দিস্তা কমে গেল। ঠিক আছে, কম মানে ভাগ, আর এটা এখানে আছে, এটা নিচে চলে আসবে। এবার আমাদের বলেছে 120টি কাগজে হয় কত দিস্তা হবে? তাহলে 1/24 গণিত 120। দেখি 2 দিয়ে কাটাকাটি করি, 2 12 24, 2 6 12 0, তাহলে 60
দুই সাইড 120, 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 6 10 60, 2 পাচ্ছে 10। তাহলে ক দিস্তা লাগবে 120টি কাগজের জন্য? 5 দিস্তা, 5 দিস্তা। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। 120টি কাগজের লাগে 5 দিস্তা। তাহলে আমরা লিখে নেব যে অতএব একশো 20টি কাগজের জন্য 5 দিস্তা কাগজ কিনবে। হয়ে গেল আমাদের 3 দাগের অঙ্কটা। তো খুবই সহজ ছিল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা এটা 100% বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি 4 দাগের অঙ্কটাতে চলে যাব। বন্ধুরা, তো 3 দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার আমরা 4 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখে নেব। তো কি বলছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে আমরা পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর সর্বপ্রথম আমরা কি লিখে নিব, ব্যাস গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা আমরা প্রথমে লিখে নেব। ফার্স্ট স্টেপ তো আগে কমপ্লিট করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে কোনটা আমরা বাম দিকে লিখব আর কোনটা আমরা ডান দিকে লিখব। তো দুটো যেটা রয়েছে সেটা আমরা বাম দিকে লিখব। তো দুটো কি রয়েছে আর আমরা কি বার করতে বলেছে। তো কি হচ্ছে, ডিমের দাম এত হলে 32টি ডিমের দাম কত হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দাম বের করতে বলেছে, মানে কত টাকা। তো ডিমের সংখ্যা দিয়ে দিয়েছে কত, একবার দিয়েছে 1 ডজন আর একবার দিয়েছে 32টি। তাহলে ডিমের সংখ্যা কিন্তু দুবার দিয়েছে। তো ডিমের সংখ্যা দুবার দিয়েছে, তো সেটা বাম দিকে লিখে নেব। আর যে ডিমের দাম বা কত টাকা সেটা আমরা লিখে নেব ডান দিকে। তাহলে এবার সেকেন্ড স্টেপ আমরা করব যে ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। ঠিক আছে, এটা হলো। আর ডিমের দাম সেটা লিখে নেব আমরা ডান দিকে। ডিমের সংখ্যা কত, 1 ডজন। 1 ডজন মানে কটি, 1 ডজন মানে 12টি। তাহলে 12টি ডিমের দাম কত টাকা বলছে, 48 টাকা। ঠিক আছে, তাহলে বলছে 32টি ডিমের দাম কত, 32টি ডিমের দাম কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট। এবার আমরা থার্ড স্টেপে যাব। ঠিক আছে, তো আমরা এবার সম্পর্কটা বের করব। দেখো ডিমের সংখ্যা কিন্তু বাড়ছে। তো 12টি ডিম কিনতে তুমি যদি 48 টাকা দাও, তাহলে 32টি ডিম কিনতে তুমি বেশি টাকা দেবে না কম? অফকোর্স ডিমের সংখ্যা বাড়ছে, তাহলে দামও বাড়বে। ঠিক আছে, তাহলে ডিমের সংখ্যা বাড়লে পরে ডিমের দামও বাড়বে। তাহলে দুটোই যদি বাড়ে তাহলে কি সম্পর্ক, এটা তোমরা বলবে। ঠিক আছে, তাহলে ডিমের সংখ্যা বাড়লে ডিমের দামও বাড়বে। তাই এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তো থার্ড স্টেপও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এবার আমরা ওটা করে নেব। তো ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে
সমাধান করে পাই ঠিক আছে। তো লিখে নেব যে 12টি ডিমের দাম 48 টাকা। তো লিখে নেব যে 12টি ডিমের দাম 48 টাকা ঠিক আছে। তো 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কম হবে না বেশি হবে? কম। যদি কম হয় তাহলে ভাগ, তাহলে 48 এখানে ছিল, 48টা উপরে, আর এখান থেকে যে আসবে সে নিচে নেমে যাবে। তো এত টাকা ঠিক আছে। তাহলে 12টার বের করলাম, একটির বের করলাম, আর 32টির বের করব। তাহলে একটা ডিমের দাম যদি এত টাকা হয় তাহলে 32টি ডিমের দাম বেশি হবে না কম হবে? বেশি। আর বেশি মানে গুণ। তাহলে যেটা ছিল সেটার সঙ্গে 32 গুণ হয়ে যাবে। এবার আমরা করব কাটাকাটি। তাহলে 12কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, তাহলে 4। তাহলে 32কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 2 4 8, আর 4 3 12, 128 টাকা। তাহলে আমাদের 32টি ডিমের দাম কত? 128 টাকা। সেটা আমরা লিখে নিব যে অতএব 32টি ডিমের দাম হবে, 32টি ডিমের দাম হবে 128 টাকা। তাহলে 4-এর দাগের অঙ্কটা খুব ইজি ছিল, খুব সহজভাবে আমি কিন্তু তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, এবং এমনিতে অঙ্কটা খুব ইজি ছিল। তো এবার আমরা 4-এর দাগের অঙ্কটাও কিন্তু কমপ্লিট। এবার আমরা নেক্সট 5-এর দাগের অঙ্কটাতে চলে যাব। 4-এর দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর 5-এর দাগের অঙ্কটাতে কি বলছে এবার সেটা তোমরা দেখে নাও ঠিক আছে। বলছে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি ঠিক আছে। 5 ঘন্টা কাজ করলে 30 দিন, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করা যাবে হিসাব করি। তাহলে প্রথমে আমরা ফার্স্ট স্টেপটা কিন্তু লিখে নেব। ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল? যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো আমাদেরকে এবার খুঁজতে হবে সেকেন্ড স্টেপে যে কোনটা দুটো রয়েছে আর কোনটা একটা রয়েছে, কত দিনে। তাহলে পেয়ে গেলাম দিন হবে ডান দিকে, আর ঘন্টা মানে সময় সেটা হবে কি বাম দিকে। তাহলে সময় মানে ঘন্টা সময়, আর এই দিকে হবে দিন সংখ্যা ঠিক আছে, কারণ আমাদেরকে দিন বের করতে বলেছে। তাহলে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন, 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে। তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সেকেন্ড স্টেপও কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে। এবার আমরা চলে আসব থার্ড স্টেপে। থার্ড স্টেপ মানে সম্পর্ক বের করতে হবে যে কি সম্পর্ক আমাদের রয়েছে। তাহলে দেখো 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, ঘন্টার পরিমাণ বাড়ছে, তাহলে দিন সংখ্যা বাড়বে না কমবে। 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, তাহলে 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে ঠিক আছে। তো দেখো দিনে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে তো কম দিন লাগা উচিত। তুমি একটা কাজ করছো, তুমি সেটাকে ধরো যে 5 ঘন্টা করে করছো, তোমার 30 দিন লাগলো, তাহলে তুমি যদি ঘন্টার পরিমাণ বাড়িয়ে দাও
ঠিক আছে, 6 ঘন্টা করে করতে লেগেছে এবার ওই কাজটায়। তাহলে তো তুমি কেন 6 ঘন্টা করলে, 1 ঘন্টা করে কেন বাড়ালে? যা তোমার দিনটা কম লাগে সেই জন্যই তো। তো ওটাই এখানে সেই হিসাবে তোমাকে ভাবতে হবে যে ঘন্টার পরিমাণ আমি বাড়াচ্ছি মানে আমি দিন কমাতে চাচ্ছি। পরীক্ষা হয়তো তাড়াতাড়ি কাছে আসছে, সেই জন্য তুমি তোমার যে পড়ার যে ঘন্টা সেটা তুমি বাড়িয়ে দিয়েছো যাতে তোমার দিনটা কম লাগে। তো এখানে সেটাই। তাহলে 5 ঘন্টা, তাহলে আমি লিখবো ঘন্টার পরিমাণ বাড়লে দিন সংখ্যা কমবে। ঠিক আছে, তাহলে ঘন্টার পরিমাণ বাড়লে দিন সংখ্যা কমবে। কমবে, তাই এটা কি সম্পর্ক? একটা বাড়ছে আর একটা কমছে, সরল না? সরল না। দুটোই যদি বাড়ে তাহলে সরল, দুটোই যদি কমে তাহলে সরল। কিন্তু এখানে বাড়াবাড়ি নয়, এখানে বাড়ছে কমছে, কমছে বাড়ছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাই এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো থার্ড স্টেপও আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমাদের ফাইনাল স্টেপ আর মানে ফোর্থ স্টেপ। তো ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো, তাহলে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে। 5 ঘন্টা কাজ করলে 30 দিন লাগে। তাহলে 5 ঘন্টা করে কাজ করলে লাগে 30 দিন। তাহলে 1 ঘন্টা কাজ করলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? 5 ঘন্টা করে করছিলে 30 দিন লাগছিল, 1 ঘন্টা করে করছো তাহলে তো বেশি দিন লাগবে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 30 এখানে ছিল, এই 5টা যে আছে সে 5টা এবার গুণ হয়ে যাবে, তাহলে বেশি দিন লাগবে। এবার 6 ঘন্টা করে করছো, 1 ঘন্টা করে করছিলে তাই এত লাগছিল, তাহলে 6 ঘন্টা করে করতে লাগলে তাহলে তো এবার দিন কম লাগবে। ঠিক আছে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কম লাগবে। আর কম মানে কি? ভাগ, তাহলে 6টা ভাগ হয়ে যাবে। তাহলে এবার আমি করব কাটাকুটি, 6 5 30, আর কাটাকাটি যাবে? এই 5 কেটে যাবে না, ওপরে ওপরে কাটাকাটি যায় না, গুণ থাকলে পরে। ঠিক আছে, তাহলে 5 5 কত দিন? 25 দিন। তাহলে ব্যাস দেখো কম লাগলো। 5 ঘন্টা করে কাজ করে 30 দিন, তা তুমি ঘন্টার পরিমাণ বাড়িয়ে দিলে। তাহলে দিন কমাতে চাইছো বলেই তো ঘন্টার পরিমাণ বাড়িয়েছো। তাহলে দেখো 30 দিন থেকে কতদিন হয়ে গেল? 25 দিন। তাহলে ব্যাস এবার আমরা লিখে নেব, অতএব এখানে লিখে নিচ্ছি যে 6 ঘন্টা করে কাজ করলে 6 ঘন্টা কাজ করলে 25 দিন, 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। সেই কাজ শেষ করা যাবে। ব্যাস, তাহলে আমাদের 5-এর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করছি এই অঙ্কটা তোমাদের 100% ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাক। হ্যাঁ, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, তো 1 থেকে 5 পর্যন্ত যে ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমাদের সামনে আমি করালাম, তোমরা কি সেগুলো সব সুন্দরভাবে বুঝতে পেরেছো? আমি চেষ্টা করেছি সুন্দরভাবে বোঝানোর। তো বন্ধুরা আশা করছি খুব সুন্দরভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাই এই অঙ্কগুলো শুধু একবার করে নিলেই হবে না, তোমায় কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ কেউ যখন তোমাকে অঙ্কগুলো করিয়ে দেয় তখন দেখে মনে হয় যে সহজ, কিন্তু যখন তুমি সেই অঙ্কগুলো নিজে থেকে ট্রাই করার চেষ্টা করো
হ্যাঁ, আর যেখানে তুমি আটকে যাও সেখান থেকেই তুমি কিন্তু বুঝতে পারো যে হ্যাঁ তোমার কোন ম্যাথটা বা কনসেপ্টটা ক্লিয়ার আছে আর কোনটা ক্লিয়ার নেই। তাই নিজে থেকে ট্রাই করা অবশ্যই জরুরি। তাই ভিডিওটি দেখার পর তুমি নিজে থেকে প্র্যাকটিস কিন্তু করতে হবে, নাহলে পর্যন্ত কিন্তু তোমার যে এফিসিয়েন্সি আছে সেটা কিন্তু বাড়বে না। ঠিক আছে, তোমার মনে হবে যে আমি তো বুঝতে পারছি, কিন্তু পরীক্ষার সময় বা তোমাকে যদি কেউ করতে দেয় তাহলে তুমি কিন্তু সেটা সহজে করতে পারবে না যদি তুমি নিজে প্র্যাকটিস না করো। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে তোমরা বাড়িতে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো যদি তোমরা বেস্ট রেজাল্ট পেতে চাও। তাহলে আজকের মতো এত দূরই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, আর এইভাবে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।